বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের প্রিয় শিক্ষার্থীরা, আজকে মাইক্রো ইকোনমিক্স অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির ইনডিফারেন্স কার্ভ, বাংলায় আমরা যেটা বলি নিরপেক্ষ রেখা, এটার উপর 15 নম্বর লেকচার। আজকের লেকচারে যেটা আলোচনা করব সেটার আলোচনাটা মোটামুটি শেষ করে এসেছি আমরা 14 নম্বর ক্লাসে। অর্থাৎ 14 নম্বরে আমরা যা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটাকে এখন আমরা কি করব, আজকে 15 নম্বর ক্লাসে রূপ দেব। এবং একটা বিষয় মনে রাখবে, এই নিরপেক্ষ রেখা এটা অধ্যায়টা খুবই সহজ অধ্যায়, কিন্তু এটাকে আমরা নিজেরাই কঠিন করে ফেলি। যখনই আমরা কোনো ক্লাস ধারাবাহিকতা লঙ্ঘন করি তখন এটা কঠিন হয়ে যায়। আর ধারাবাহিকতা রক্ষা করে প্রতিটি ক্লাস 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4 যদি করি তাহলে ক্লাস কিন্তু সহজ হয়ে যাবে। এক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন, ধৈর্য না থাকলে কিন্তু হবে না। এখন আজকের ক্লাসের 3 মিনিট এবং 10 মিনিটে দেখবে যে একটা আই কার্ড উপরে দেখবে ডান দিকে, সেখানে ক্লিক করলে যে আমার ভিডিওগুলো কিভাবে পাওয়া যাবে, প্লেলিস্ট কিভাবে পাওয়া যাবে সেটা লিঙ্ক দেওয়া আছে। এখন আর কোনো কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আজকের যে আলোচনার যে বিষয়বস্তু হচ্ছে স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, গিফেন দ্রব্য শনাক্তকরণ। এখন আমরা এটা নিরপেক্ষ রেখা আঁকার মাধ্যমে এটা শনাক্ত করব। আমরা দেখব স্বাভাবিক দ্রব্যের যে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যুগ বিকল্প প্রভাব, এবং সেক্ষেত্রে আমরা স্বাভাবিক দ্রব্যের একটা চাহিদা রেখা অঙ্কন করব। আমরা নিকৃষ্ট দ্রব্য চিহ্নিত করব, তারপর আমরা দেখাবো নিকৃষ্ট দ্রব্যের দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যুগ বিকল্প প্রভাব, এবং আমরা নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব। আমরা গিফেন দ্রব্য চিহ্নিত করব এবং আমরা দেখাবো গিফেন দ্রব্যের দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যুগ বিকল্প প্রভাব, এবং গিফেন দ্রব্যের আমরা চাহিদা রেখা কী করব, অঙ্কন করব। তা আজকের ক্লাসে ব্যাখ্যাটা একটু কম হবে, কারণ ব্যাখ্যা বিশ্লেষণ যা আছে সেটা গত ক্লাসে কি করেছি দিয়ে এসেছি। আসো প্রথমে দেখো, এখানে একটা চিত্র আঁকছি আর নিচে আরেকটা কি চিত্র আঁকছি। আমি নিচের চিত্রে চাহিদা রেখা কি করব, অঙ্কন করব, আর উপরের চিত্রে আমি স্বাভাবিক, নিকৃষ্ট এবং গিফেন দ্রব্য শনাক্ত করব এবং তাদের দাম প্রভাব সমান আয় প্রভাব যুগ বিকল্প প্রভাব কি করব দেখাবো। এক্ষেত্রে আমি ইচ্ছে করলে স্লাটস্কির পদ্ধতি ব্যবহার করতে পারি, আবার হিক্সের পদ্ধতি ব্যবহার করতে পারি। আমি স্লাটস্কির পদ্ধতি দেখাচ্ছি। আমরা যদি স্লাটস্কির পদ্ধতি পারি তাহলে অবশ্যই আমরা হিক্সেরটা কি করব, পারবো। আর হিক্সের পদ্ধতি অলরেডি আমি কি করেছি, আলোচনা করেছি, আমার ইউটিউবের আলোচনায় তোমরা কি করবে, পাবে। আরেকটা কথা বলে রাখছি, যদি চাহিদা রেখা অঙ্কনের কথা না বলে তাহলে নিচের চিত্রের কোনো প্রয়োজন নাই। উপরের চিত্রের এই ভূমি অক্ষে এক্স দ্রব্য, নিচের চিত্র ভূমি অক্ষে এক্স দ্রব্য, এটা মূল বিন্দু। লম্ব অক্ষে উপরের চিত্রে ওয়াই দ্রব্য, আর এখানে লম্ব অক্ষে এক্স দ্রব্যের দাম। লক্ষ্য করো, যেহেতু আমি নিচের চিত্রে এক্স দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব, তাই চাহিদা রেখা কি নির্দেশ করে, যে একটা দ্রব্যের দাম এবং চাহিদার ভিতরে সম্পর্ক নির্দেশ করে। এই জন্য যেহেতু আমি চাহিদা রেখা অঙ্কন করব, এই জন্য ভূমি অক্ষে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম ধরেছি। আর নিরপেক্ষ রেখা তত্ত্বে আমরা জানি ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে অন্য একটা দ্রব্য, আমরা ওয়াই দ্রব্য কি করেছি, আমরা ধরেছি। আমরা প্রথমে কি করলাম, যে একটা বাজেট রেখা আঁকলাম। এটা হচ্ছে আমাদের প্রাথমিক বাজেট রেখা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি প্রাথমিক বাজেট রেখা। এরপরে আমার ওই এক্স দ্রব্যের দাম কমে যাওয়ার কারণে, আচ্ছা নাম দিয়ে দিই আমি এটার I1 বাই PY1, I1 বাই PX1। এই যে বাজেট রেখা, এই ধরনের বাজেট রেখার ব্যাখ্যাটা কি,
সেটা কিন্তু সম্ভবত আমি নিরপেক্ষ রেখার 5 নাম্বার ক্লাসে কি করেছি, আলোচনা করেছি। ওই যে বলেছি, যারা ধারাবাহিকভাবে ক্লাস দেখবে না তাদের জন্য কিন্তু এটা কঠিন হবে। এই বাজেট রেখার প্রত্যেকটা বিন্দুতে ভোক্তার আয় হচ্ছে I1, ওয়াই দ্রব্যের দাম হচ্ছে PY1, এক্স দ্রব্যের দাম হচ্ছে PX1। এখন এক্স দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে এই বাজেট রেখাটা হবে কোনটা, এইটা। এবং এইটা নিয়ে আমরা অতীতে অলরেডি কি করেছি, আমরা আলোচনা করেছি, ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি এক্স দ্রব্যের দাম যদি কমে যায় PX2 হয়, তাহলে পুরো বাজেট দিয়ে আগে যতটুকু এক্স দ্রব্য কিনতে পারবো এখন তার চেয়ে বেশি কিনতে পারবো, অর্থাৎ বাজেট রেখাটা ডান দিকে চলে যাবে। কিন্তু ওয়াই দ্রব্যের দাম স্থির থাকার কারণে এই বিন্দুর কোনো পরিবর্তন হবে না। এটা অনেক ব্যাখ্যা আমরা আগে কি করেছি, আমরা দিয়েছি। এখন তোমরা লক্ষ্য করবা এই প্রাথমিক বাজেট রেখা আর এটা হচ্ছে চূড়ান্ত বাজেট রেখা। এই প্রাথমিক বাজেট রেখা এবং চূড়ান্ত বাজেট রেখা, এখানে যে ভারসাম্যটা হবে সেটা হচ্ছে দাম প্রভাবজনিত ভারসাম্য। মানে এখান থেকে প্রাথমিক বাজেট রেখা হতে চূড়ান্ত বাজেট রেখায় যে চাহিদার যে পরিবর্তন হবে এটা হচ্ছে দাম প্রভাব। অর্থাৎ এটার ভিতরে কি রয়েছে, আয় প্রভাব রয়েছে, এটির ভিতরে কি রয়েছে, বিকল্প প্রভাব রয়েছে। এটাই বারবার বলেছি। এবং মনে রাখবে যে আমরা নিরপেক্ষ রেখা তত্ত্বে আমরা ভোক্তার ভারসাম্য পড়েছি। যখনই আমরা ভোক্তার ভারসাম্যের কথা বলবো, সাথে সাথে আমাদেরকে মনে করতে হবে যে ভোক্তার ভারসাম্য হচ্ছে বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার কি স্পর্শবিন্দু। লক্ষ্য করো, আমি ছেদবিন্দু বলি নাই, আমি বলেছি নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার স্পর্শবিন্দুতে ভোক্তা কি করে, ভারসাম্য লাভ করে। ঠিক আছে, তাহলে অবশ্যই যে আবার প্রাথমিক ভারসাম্যের জন্য একটা নিরপেক্ষ রেখা আঁকতে হবে, চূড়ান্ত ভারসাম্যের জন্য আরেকটা নিরপেক্ষ রেখা আঁকতে হবে। এগুলো যথাসময়ে কি করব, আমি আঁকবো। এখন প্রকৃত স্থির বাজেট রেখা কোনটা, যে আয় প্রভাব বিকল্প বের করার জন্য আমরা প্রকৃত এটাকে স্থির ধরি, স্লাটস্কি নিয়মে এমনভাবে প্রকৃত স্থির ধরি যাতে সে প্রাথমিক সংমিশ্রণ ক্রয় করতে পারে। আমরা জানি দাম কমার কারণে এই বাজেট রেখাতে প্রকৃত আয় বেড়ে গিয়েছে, এইটাতে প্রকৃত আয় বেড়ে গিয়েছে। এই জন্য প্রকৃত আয় স্থির রাখার জন্য আমরা এমন পরিমাণ আর্থিক আয় উঠিয়ে নেব যাতে ভোক্তা প্রাথমিক সংমিশ্রণ ক্রয় করতে পারে। আর্থিক আয় উঠিয়ে নেওয়ার কারণে এই বাজেট রেখাটা নিচের দিকে স্থানান্তরিত হবে। মনে করে এটা কি হয়েছে, এইভাবে স্থানান্তরিত হয়েছে। এবং আমি কিন্তু এখানে চিত্র আঁকছি, যে চিত্র আঁকার যে একটা শর্টকাট কৌশল যে শিখিয়েছিলাম সেই পদ্ধতি কিন্তু প্রয়োগ করে আমি চিত্রটা আঁকছি। তাহলে প্রাথমিক ভারসাম্য হচ্ছে কোন জায়গাতে, স্লাটস্কি নিয়মে এই বিন্দুতে। এবং এখানে একটা প্রাথমিক নিরপেক্ষ রেখা অঙ্কন করতে হবে যেটা এই ব্ল্যাক কালারের প্রাথমিক বাজেট রেখাকে স্পর্শ করে যাবে এবং এই দুইটার ফাঁক দিয়ে যাবে। দেখো আমি আঁকছি, এটা হচ্ছে আমার প্রাথমিক নিরপেক্ষ রেখা, এইটার নাম দিলাম IC1। আর এইটা মনে করো আমার যে, হ্যাঁ এইটা হচ্ছে, এটা আমি একটু পরে দিচ্ছি। ওকে, এখন আসো যে আমি বিকল্প প্রভাব বের করার জন্য এই বাজেট রেখাতে প্রকৃত আয় কি স্থির, এটা একটু নাম দিচ্ছি I2/PY1, I2/PX2। যেহেতু আর্থিক আয় উঠিয়ে নিয়েছি, I1 এর জায়গায় I2 হয়েছে, কিন্তু এক্স দ্রব্যের দাম তো PX2 ঠিক আছে, ওয়াই দ্রব্যের দাম PY1 ঠিক আছে। এটা প্রকৃত আয় স্থির বাজেট রেখা। এই বাজেট রেখাতে চাহিদার যে পরিবর্তন হবে সেটা হচ্ছে স্লাটস্কির বিকল্প প্রভাবজনিত চাহিদার পরিবর্তন। মনে করে এই প্রকৃত আয় স্থির বাজেট রেখার এখানে এই বিন্দুতে একটা নিরপেক্ষ রেখা গিয়েছে, এটা IC2 দিলাম এবং এটা ES দিলাম, এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার যে এই E1 থেকে, এখানে একটা নাম দেওয়া উচিত ছিল আমার, এই যে E1 বিন্দু হতে এই ES বিন্দুতে যে ভারসাম্য স্থানান্তরিত হয়েছে সেটা হচ্ছে বিকল্প প্রভাবজনিত ভারসাম্য। এর আগে আমরা হিগসের ক্ষেত্রে, স্লাটস্কির ক্ষেত্রে পড়ার সময় অনেকবার ব্যাখ্যা করেছি। সুতরাং আগের ক্লাসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এটা কোনো ব্যাপারই না যে E1 থেকে ES যে আমরা কি বলেছি, বিকল্প প্রভাবজনিত ভারসাম্য। E1 বিন্দুতে এক্স দ্রব্য আমরা ক্রয় করেছি কতটুকু, OX1, আর ES বিন্দুতে আমরা এক্স দ্রব্য ক্রয় করছি কতটুকু, XS। এস কেন দিয়েছি, এটা হচ্ছে স্লাটস্কির বিকল্প প্রভাব। তো স্লাটস্কির বিকল্প প্রভাব হচ্ছে X1 XS, X1 XS। এখন
আমরা ধরে নিই আমাদের এক্স দ্রব্যটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য, আমরা ধরে নিচ্ছি আমাদের এক্স দ্রব্যটা হচ্ছে কি স্বাভাবিক দ্রব্য। তাই স্বাভাবিক দ্রব্য হলে এটা চিহ্নিত করার উপায় হচ্ছে কি ইনকাম এফেক্ট। ইনকাম এফেক্ট মানে কি আয় প্রভাব। আমরা জানি স্বাভাবিক দ্রব্যের আয় প্রভাব হচ্ছে ধনাত্মক। আমরা জানি আয় প্রভাব বের করার জন্য, প্রকৃত স্থির রাখার জন্য যে অর্থ তার কাছ থেকে উঠিয়ে নিয়েছিলাম সে অর্থ আবার তাকে কি করতে হবে, ফেরত দিতে হবে। ফেরত দিলে আবার আমরা চূড়ান্ত বাজেট রেখাতে চলে যাব এবং চূড়ান্ত বাজেট রেখাতে যে ভারসাম্যটা অর্জিত হয় সেটা এই ইওয়ান থেকে ইএস এ বিকল্প প্রভাব, আর ওই যে আয়টা ফেরত দিয়েছি ইএস থেকে এখানে কি হবে, আয় প্রভাব হবে। এখন আসো স্বাভাবিক দ্রব্যের আয় প্রভাবটা কি। স্বাভাবিক দ্রব্যের আয় প্রভাবটা হচ্ছে ধনাত্মক। এখানে এক্স দ্রব্যের দাম কি হয়েছে, কমেছে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, দাম যদি কমে যায় তাহলে প্রকৃত আয়টা কি হয়, বাড়ে। হ্যাঁ, রিয়েল ইনকাম আর দিলাম আরে, রিয়েল ইনকাম মানে প্রকৃত আয়টা কি বাড়ে, প্রকৃত আয়টা বাড়ে। যদি আয় প্রভাব ধনাত্মক, প্রকৃত আয় বাড়লে এক্স দ্রব্যের চাহিদাটা কি হবে, বাড়বে। আয় প্রভাব ধনাত্মক, আর ধনাত্মক মানে কি বাড়লে বাড়ে, কমলে কমে। এখানে প্রকৃত আয় বেড়েছে, এক্স দ্রব্যের চাহিদা বাড়বে, অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদা এদিক থেকে বাড়বে, বেড়ে ডান দিকে যাবে। হ্যাঁ, মনে করো ডান দিকে গিয়ে আমি ডান দিকে এই ইএস বিন্দু ডান দিকে যে কোনো বিন্দু আমি চয়েস করতে পারি। এই ইএস বিন্দু ডান দিকে আমি যে কোনো বিন্দু আমি কি করতে পারি, চয়েস করতে পারি। ইএস বিন্দু ডান দিকে এই বিন্দু চয়েস করতে পারি, এইটা পছন্দ করতে পারি, এইটাও পছন্দ করতে পারি। আমি একটু দূরে পছন্দ করলাম যাতে একটু নাম দিতে একটু সুবিধা হয়, একটু ফাঁক ফাঁক কি হয় থাকে। তাহলে এখানে কি হলো, স্বাভাবিক দ্রব্যের ভারসাম্য অর্জিত হলো। আমি ICN লিখলাম, আমি ধরে নিলাম যে এই এক্স দ্রব্যটা নর্মাল গুডস, এখানে ভারসাম্য হচ্ছে ইএস বিন্দুর ডান দিকে এবং এটা EN দিলাম, নর্মাল গুডসের ভারসাম্য এখানে দিলাম XN। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে দাম কমলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, আয় প্রভাবের কারণেও চাহিদা বাড়ে। একটু মনে করে দেখো তো, আমি গত ক্লাসে বলেছিলাম কিনা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, আয় প্রভাবের কারণে কি চাহিদা বাড়ে। অর্থাৎ বিকল্প প্রভাব এবং আয় প্রভাব একইমুখী কাজ করে, যার ফলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিবর্তনটা বেশি হয়। এবং স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে যেহেতু আয় প্রভাবের কারণে চাহিদা বাড়ে, ঠিক এই বিন্দুর এখানে আসো, ঠিক আছে। এই ডান দিকে কি হবে, আমার যে কোনো বিন্দুতে আমার ভারসাম্য হবে স্বাভাবিক দ্রব্যের। আর ভারসাম্য মানে কি, বাজেট রেখা আর নিরপেক্ষ রেখার কি স্পর্শ বিন্দু। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাকে যদি প্রশ্ন করে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব দেখাও, তাহলে তুমি শুধু এই চিত্রটা আঁকবে, আর কোনো চিত্র আঁকার দরকার নাই, নিচের চিত্র আঁকারও কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে তুমি বলবে যে এক্স দ্রব্য যদি স্বাভাবিক দ্রব্য হয়, এই ইওয়ান থেকে ইএন হচ্ছে দাম প্রভাব, মানে X1 XN হচ্ছে দাম প্রভাব। তারপর ইওয়ান থেকে ইএস হচ্ছে বিকল্প প্রভাব, অর্থাৎ এখানে X1 XS হচ্ছে বিকল্প প্রভাব। ইএস থেকে ইএন হচ্ছে আয় প্রভাব, এখানে XS XN হচ্ছে আয় প্রভাব। হ্যাঁ, এখন আসো আমরা এক কাজ করি। আমাকে বলল যে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। কি বলেছে, স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে আমি কি করব, আমি এই নিরপেক্ষ রেখার মাধ্যমে আগে স্বাভাবিক দ্রব্যটা চিহ্নিত করব, তারপর আমি স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব। দেখো, যে কোনো চাহিদা রেখা অঙ্কন করতে হলে কমপক্ষে কয়টা বিন্দু দরকার, দুটো বিন্দু দরকার। এই দুটো বিন্দু দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক দেখাতে হবে। আর দাম আর চাহিদার মধ্যে সম্পর্ক নির্দেশকারী দুটো বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে আমরা চাহিদা রেখা কি করব, পেয়ে যাব। তাই আসো আমি এই যে এখানে দেখো ইওয়ান বিন্দুতে এক্স দ্রব্যের চাহিদা কত, OX1। এই যে আমি OX1 আমি কেটে দিলাম। এক্স দ্রব্যের চাহিদা কত, OX1, আমি OX1টা কি করলাম, কেটে দিলাম। আর একটু বড় করে দিই, তাহলে তো আমার মনে হয় তোমাদের দেখতে কি হবে, সুবিধা হবে। এক্স দ্রব্যের চাহিদা OX1, এই যে আমি OX1টা কি করলাম, কেটে নিলাম। এখন দেখো এই OX1 চাহিদাটা কোন দামের সাথে রিলেটেড, ঠিক আছে। অনেকে দাম কিন্তু খুঁজে পায় না, সেক্ষেত্রে আমি কি বলেছি, তুমি আগে দেখো ওই OX1 চাহিদাটা কোন বাজেট রেখার সাথে রিলেটেড। আমাদের ভারসাম্য হচ্ছে I1/PY1 I1/PX1 বাজেট রেখা, আর IC1 নিরপেক্ষ রেখার কি স্পর্শ বিন্দুতে, ইওয়ান বিন্দুতে। এই ইওয়ান বিন্দুতে এক্স দ্রব্যের দাম কত, PX1। তাহলে OX1 চাহিদাটা কোন দামের সাথে রিলেটেড, PX1 দামের সাথে রিলেটেড। আমি ধরে নিচ্ছি আমার এতটুকু হচ্ছে PX1 দাম, কতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে PX1 দাম। এখন OX1 চাহিদা আর PX1 দাম, OX1 চাহিদা থেকে এই উপরের দিকে উঠলাম, আর PX1 দাম থেকে আমি ভূমি অক্ষ বরাবরে গেলাম,
এই একটা কম্বিনেশন বিন্দু পেলাম। এই কম্বিনেশনটা বিন্দু হচ্ছে এক্স আর ওয়াই দ্রব্যের ভিতরে প্রাথমিক চাহিদার দাম আর চাহিদার সংমিশ্রণ কি করছে, নির্দেশ করছে। কারণ এই E1 বিন্দুটা প্রাথমিক ভারসাম্য লাভ করে, যেখানে এক্স দ্রব্যের দাম হচ্ছে px1, ওয়াই দ্রব্যের চাহিদা হচ্ছে ox1 px1 কম্বিনেশন বিন্দু। এইটাকে আমি নাম দিলাম, এখানে E1 বিন্দু, এখানে আমি নাম দিলাম F1 বিন্দু। আমি তোমাদেরকে একটা কথা বলছি যে আমি স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করি, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করি, গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করি, যে রেখারই আমি চাহিদা রেখা অঙ্কন করি না কেন, এটা আমার যেহেতু স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ এটা স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আমি স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরে নেব, নিকৃষ্ট গিফেন দ্রব্যের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট মানে প্রাথমিক বিন্দু কি করব, ধরে নেব। এখন আসো, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আমার ভারসাম্য অর্জিত হয়েছে কোথায়, E1 থেকে EN বিন্দুতে। EN বিন্দুতে এক্স দ্রব্যের চাহিদা কত, OXN। তাই একটা ডট 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 OXNটা কি করো, OXNটা কেটে নাও। কোনটা কেটে দিলাম, OXN। ঠিক এই যে সমান করে কি করতে হবে, OXNটা কাটতে হবে। ওকে, এখন ওই OXN চাহিদাটা এক্স দ্রব্যের কোন দামের সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে EN বিন্দু, আবার এই বাজার টাকা অবস্থিত এক্স দ্রব্যের দাম হচ্ছে px2। এখন প্রশ্ন হচ্ছে এই px2 দামটা আমি যখন লম্বকে লিখবো, এই px1 এর উপরে লিখবো না নিচে লিখবো। তোমরা লক্ষ্য করো, এই I1/py1 I1/px1 বাজার টাকাটা স্থানান্তরিত হয় I1/py1 I1/px2 হয়েছে। কেন স্থানান্তরিত হয়েছে, এক্স দ্রব্যের দাম কমার কারণে এটা কি হয়েছে, স্থানান্তরিত হয়েছে। এর মানে px1 থেকে px2 তে এক্স দ্রব্যের দাম কমেছে, অতএব px2 অবস্থান একেবারে আমরা কনফার্ম যে px1 এর কি হবে, নিচে হবে। এক্ষেত্রে চাহিদা হচ্ছে OX1, এক্স দ্রব্যের দাম হচ্ছে px2। এটা কম্বিনেশন বিন্দুটা আমরা দেখালাম কোনটা, এইটা দ্বারা। এটা EN বিন্দু, এটাকে আমি নাম দিলাম কি, FN দিলাম। দেখো নাম যদি একটু চেঞ্জ হয়, তুমি HN GN যা ইচ্ছা তুমি তা দিতে পারো, অথবা N না দিয়ে এখানে E1 আছে, এখানে E2 দাও, এখানে F2 দাও, নো প্রবলেম। ঠিক আছে, এখন আসো এই দুইটা বিন্দু আমি কি করলাম, যোগ করলাম। এই দুইটা বিন্দু আমি কি করেছি, যোগ করেছি। যোগ করে আমি কি করেছি, আমি যে চাহিদা রেখা পেয়েছি, এটা নর্মাল গুডস, এটাকে স্বাভাবিক দ্রব্যের কি বলে, চাহিদা রেখা বলে। ঠিক আছে, স্বাভাবিক। তোমরা সুন্দর করে যোগ করবা। হ্যাঁ, আর যোগটা সরলাকৃতিরও হতে পারে, আবার একটু বক্রাকার করেও তুমি কি করতে পারো, আঁকতে পারো। তুমি সরলাকৃতি করেও চাহিদা রেখা অঙ্কন করতে পারো, আবার তুমি একটু বক্রাকার করেও কি করতে পারো, চাহিদা রেখাটা কি করতে পারো, তুমি কি করতে পারো, অঙ্কন করতে পারো। ঠিক আছে, জি, এটা হচ্ছে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা। এটাকে আমরা মাঝে মাঝে DM লিখতে পারি, মানে মার্শালিয়ান চাহিদা রেখা। মার্শালিয়ান চাহিদা রেখা কেন, কারণ তোমরা জানো যে মার্শালের ব্যাখ্যাতে শুধু দাম প্রভাব এসেছে, ওই আয় প্রভাব বিকল্প প্রভাবের ব্যাখ্যাটা মার্শাল কি দিতে পারেন নাই। ওই চাহিদা রেখার ব্যাখ্যা দিয়েছেন দাম প্রভাবের ভিত্তিতে, এবং E1 থেকে EN বিন্দুতে যেটা হচ্ছে এটা দাম প্রভাব, অতএব E1 থেকে EN বিন্দুর ভিত্তিতে যে চাহিদা রেখা অঙ্কন করেছি, এটাকে মার্শালিয়ান চাহিদা রেখা বলা যেতে পারে, এটাকে স্বাভাবিক দ্রব্যের কি চাহিদা রেখা কি বলা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন যদি আসে যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব, আলোচনা করো, শুধুমাত্র এই উপরের অংশটা আলোচনা করবে, এবং এটা আমি অনেক পিছনে ক্লাসে কি করেছি, আমি আলোচনা করেছি। আর যদি বলে তোমাকে স্বাভাবিক দ্রব্য হতে নিরপেক্ষ রেখা তত্ত্বের মাধ্যমে চাহিদা রেখা অঙ্কন করো, এই চিত্রের পর এই চিত্রটা তোমাকে আঁকতে হবে। আচ্ছা, এখন যদি বলে তোমাকে নিকৃষ্ট দ্রব্যের কি করো, দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব দেখাও। কার, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব দেখাও। আমাকে বলেছে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে, ভালো কথা। আচ্ছা, যখন নিকৃষ্ট দ্রব্য বলবে, চিত্র এই প্রাথমিক ভারসাম্য আর স্লাটস্কির বিকল্প প্রভাবজনিত ভারসাম্য থাকবে, আর এই চিত্রটা হবে না, প্লিজ এই চিত্রটা হবে না। চাহিদা রেখা না বললে নিচের চিত্রও কি হবে না। আমার মাথার ভিতরে এখন রাখো যে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব। ঠিক আছে, তাহলে তো চাহিদা রেখা আকার প্রশ্নই উঠে না। আর এখানে স্বাভাবিক দ্রব্যের যে ভারসাম্য যেটা দিয়েছি, সেটাও আকার কোনো কি প্রয়োজন নাই। ঠিক আছে, এটা আঁকবে না। ওকে, এখন যেহেতু নিকৃষ্ট দ্রব্য বলেছে, আমরা জানি নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক। আয় প্রভাব ঋণাত্মক মানে কি, আয় প্রভাব ঋণাত্মক হচ্ছে দাম কমলে এখানে প্রকৃত আয় কি হয়েছে, বেড়েছে, আর প্রকৃত আয় যদি বাড়ে
তাহলে চাহিদার পরিমাণটা এক্স দ্রব্যের চাহিদার পরিমাণটা কমে যাবে। এই যে আয় বেড়েছে, চাহিদা কমেছে, বিপরীতমুখী সম্পর্ক প্লাসে মাইনাসে মাইনাস, এর মানে হচ্ছে আয় প্রভাবটা হচ্ছে কি ঋণাত্মক। তার নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি আয় প্রভাবটা কি হচ্ছে ঋণাত্মক। এবং তোমরা একটু 14 নম্বর ক্লাসটা বিস্তারিত আমি কি করেছি তোমাদেরকে বলেছি 14 নম্বর ক্লাসে, যে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবকারী যা চাহিদা বাড়বে, আর নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে যে চাহিদাটা কি হবে, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে যে চাহিদাটা বাড়বে, আয় প্রভাবের কারণে চাহিদাটা কি, আয় প্রভাবের কারণে চাহিদাটা কমবে। তবে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ইনকাম এফেক্ট ইজ স্মলার দেন সাবস্টিটিউশন এফেক্ট, অর্থাৎ নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাবটা বিকল্প প্রভাব হতে কি হয়, ছোট হয় নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। ঠিক আছে, ফলে বিকল্প প্রভাবের কারণে যতটুকু চাহিদা বাড়ে, আয় প্রভাবের কারণে চাহিদা তার চেয়ে কমবে। বিস্তারিত ব্যাখ্যা কোথায় আছে? 14 নম্বর ক্লাসে আছে। তাহলে আমরা কি দেখছি, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বেড়েছে x1 এক্সেস, আয় প্রভাবের কারণে চাহিদা এখন কমবে। তাহলে আমি কি করবো, এদিকে ব্যাক করব। তো ব্যাক করে কোথায় আসবো, ব্যাক করে যদি এখানে যদি আসি, তাহলে এই বিকল্প প্রভাব আর আয় প্রভাবটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তোমরা লক্ষ্য করো, আমি হাত দিয়ে ধরছি, এই যে x1 এক্সেস হচ্ছে বিকল্প প্রভাব। তাহলে আমি যদি আবার যে আয় প্রভাবের কারণে চাহিদাটা কমবে, আমি এখান থেকে যদি এখানে যদি চলে আসি, তাহলে এই বিকল্প প্রভাব আর আয় প্রভাবটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আমরা জানি বিকল্প প্রভাব হচ্ছে আয় প্রভাবটা ছোট, অথবা এটা এই এখানে থাকবে বা এখানে থাকবে, মানে E1 আর ES বিন্দুর কোথায় থাকবে, মাঝখানে যে কোনো বিন্দুতে থাকবে। অর্থাৎ প্রকৃত আয় দেওয়ার, প্রকৃত আয় যেটা স্থির রাখার জন্য যে আয়টা উঠিয়ে নিয়েছিলাম, সেটা যদি আমরা ফেরত দিই, তাহলে ভারসাম্যটা E1 আর ES এর মাঝখানে থাকবে। এখন আমরা একটু চয়েস করি কোন বিন্দুটা আমরা কি করি, এখানে নাম দিতে অসুবিধা হবে, এখানেই দিয়ে দিই ভারসাম্যটা। আমি এখানে চয়েস করলাম, এখানে নাম দিতে কষ্ট হবে। ঠিক আছে, তোমরা খাতাতে চিত্রটা এটা খাড়া করে আঁকবে আর এটা ফ্ল্যাট আর করে আঁকবে, তাহলে দেখবে স্পেস পাবে, চিত্র খুবই কি হবে, সুন্দর হবে। এখানে একটা নিরপেক্ষ রেখা আঁকো, এটা হচ্ছে কার, এটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য, সুন্দর হয় নাই। এখানে স্পর্শ করে আবার একটা নিরপেক্ষ রেখা অঙ্কন করেছি নিকৃষ্ট দ্রব্যের, ICI ইনফিরিয়র গুডস, এটা হচ্ছে EI। আর এখানে কি দিলাম, এক্স আই, একটু বিভ্রান্ত হয়ে যেতে পারো, এটা হচ্ছে x1 আর একটা হচ্ছে xi, মানে ইনফিরিয়র দ্রব্যের ক্ষেত্রে, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। তাই প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আচ্ছা দাম প্রভাবটা কতটুকু। দাম প্রভাব তো বারবার বলেছি, এই প্রাথমিক ভারসাম্য, এই প্রাথমিক বাজেট রেখা আর এই চূড়ান্ত বাজেট রেখা, এই ব্ল্যাক আর এই ব্ল্যাকে যে ভারসাম্যটা হবে সেটা হচ্ছে কি দাম প্রভাব। আবার স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে ভারসাম্য এখানে হয়েছে, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ভারসাম্য হবে E1 আর ES এর মাঝামাঝি যে কোনো বিন্দু, আমি এই বিন্দুটা চয়েস করেছি। তাহলে E1 থেকে EI হচ্ছে কি আমার দাম প্রভাব, E1 থেকে EI হচ্ছে কি আবার দাম প্রভাব, মানে x1 xi হচ্ছে দাম প্রভাব। তাহলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব হচ্ছে কত, x1 xi। এই দেখো E1 আর EI, হ্যাঁ, তাহলে এই E1 এ কত, ও x1 চাহিদা, EI তে কত, ও xi চাহিদা, চাহিদা x1 xi পরিমাণ বেড়েছে, এটা হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের কি দাম প্রভাব। এখন নিকৃষ্ট দ্রব্যের বিকল্প প্রভাব কতটুকু, তো বিকল্প প্রভাব তো E1 থেকে ES, x1 এক্সেস হচ্ছে বিকল্প প্রভাব। আয় প্রভাব কতটুকু, আয় প্রভাব হচ্ছে এক্সেস ES থেকে EI বিন্দুতে। আমি বারবার বলেছি এখান থেকে এখানে হচ্ছে বিকল্প প্রভাব, আর এই বাজেট রেখাতে হতে এই বাজেট রেখাটা হচ্ছে কি আয় প্রভাব, আর ডাইরেক্ট ব্ল্যাক এইটার থেকে এইটা হচ্ছে কি দাম প্রভাব। যাক, তো এই E1 থেকে ES হচ্ছে বিকল্প প্রভাব, নিকৃষ্ট দ্রব্যের বিকল্প প্রভাব হচ্ছে কতটুকু, x1 এক্সেস আমরা দেখেছি, আর এইটার থেকে এইটা হচ্ছে আয় প্রভাব। তাহলে দেখো তো এক্সেস xi হচ্ছে কি আয় প্রভাব। এই যে তাহলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বেড়েছে, আয় প্রভাবের কারণে এই দেখো চাহিদাটা কি হয়েছে, এক্সেস xi কমেছে, নেট কাটাকাটি গিয়ে, অর্থাৎ বিকল্প প্রভাবের কারণে যতটুকু বেড়েছে, আয় প্রভাবের কারণে তার চেয়ে কম কমেছে, ফলে চাহিদা x1 xi টা বেড়েছে। এবং দেখো দাম প্রভাব x1 xi টা সমান কত, x1 এক্সেস এর সাথে তুমি যদি এই এক্সেস xi এটা যদি মাইনাস হয়ে গেছে বিয়োগ করো, তাহলে x1 xi তুমি দাম প্রভাব পাবে। তাহলে আমাকে যদি বলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব সমান আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব দেখাও, তাহলে চিত্র হচ্ছে এইটা এইটা এইটা, এই চিত্রের কোনো প্রয়োজন নাই। এখন যদি আমাকে বলে যে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো, প্রিয় শিক্ষার্থীরা, আবার তো প্রাথমিক
E1 বিন্দুর সাথে রিলেটেড F1 বিন্দু বের করেছি, এটা নিয়ে আর মাথা ব্যথা নাই। এখন নিকৃষ্ট দ্রব্যের চূড়ান্ত ভারসাম্য কোথায় হয়েছে? EI চূড়ান্ত ভারসাম্য কেন? এখান থেকে এখানে বিকল্প প্রভাব, এখান থেকে এখানে আয় প্রভাব, বিকল্প প্রভাব আর আয় প্রভাব যোগ করে দাম প্রভাব হচ্ছে চূড়ান্ত ভারসাম্য। এখানে হচ্ছে চূড়ান্ত ভারসাম্য। আমি ডট ডট করে এখন কি করব, টেনে নেই। আমি ডট 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 করে কি করলাম, টানলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিকৃষ্ট দ্রব্যের চাহিদা OXI। এটা কোন দামের সাথে রিলেটেড? PX2 দামের সাথে রিলেটেড। তোমরা লক্ষ্য করবে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো, গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো, সবগুলো কিন্তু কি হচ্ছে, এই বাজেট ঠেকাতে হবে এবং PX2 দামের সাথে রিলেটেড। এটা যেহেতু কি এই বাজেট ঠেকাতে PX2 দামের সাথে রিলেটেড, এই যে PX2 দাম চাহিদা XI, তার কম্বিনেশন বিন্দু কোনটা? এইটা। এটাকে কি নাম দিলাম আমি এটাকে FI নাম দিলাম। এখন তুমি এক কাজ করো, এই যে আমি নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা কি করেছি, অঙ্কন করেছি। এক কাজ করি, এইটাও সরল আকৃতি করে এঁকেছি, এইটাও সরল আকৃতি করে আঁকলাম। ঠিক আছে, DI নিকৃষ্ট দ্রব্যের কি করলাম, চাহিদা রেখা অঙ্কন করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে যদি বলে দেয় যে দেখাও যে নিকৃষ্ট দ্রব্যের দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব, চিত্র জাস্ট উপরেরটা নিচেরটা হবে না, এবং এইটা হবে, এই চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই। আমাকে যদি বলে যে নিকৃষ্ট দ্রব্যের দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব এবং চাহিদা রেখা অঙ্কন করো, অথবা যদি বলে নিরপেক্ষ রেখা তত্ত্ব হতে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো, চিত্র হবে এইটা প্রয়োজন নাই, আর নিচের এই চিত্রটা আমাকে আঁকতে হবে। এই চিত্র তো প্রশ্নই উঠে না। আচ্ছা, এখন যদি আমাকে বলে যে স্বাভাবিক এবং নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা নিরপেক্ষ রেখা তত্ত্ব হতে অঙ্কন করো এবং দেখাও যে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান বেশি হয়। যদি আমাকে প্রশ্ন করে স্বাভাবিক এবং নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা অঙ্কন করো এবং দেখাও যে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার স্থিতিস্থাপকতা নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে বেশি হয়, তাহলে কিন্তু আমার আনসার হবে এইটা, তারপরে এই চিত্র, মানে এই পুরা চিত্রটা, তারপরে এইটার ভিত্তিতে আমি স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব, আর এইটার ভিত্তিতে আমি নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা আমি অঙ্কন করব। তারপর আমি বলবো যে এখানে নিকৃষ্ট দ্রব্য চাহিদা রেখা এবং স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা, এইটা যদি আমরা তুলনা করি তাহলে আমি দেখব নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি, কারণ নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখাটা হচ্ছে খাড়া এবং স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখাটা হচ্ছে তুলনামূলকভাবে ফ্ল্যাটার। আমরা জানি দুটো চাহিদা রেখার মধ্যে যে চাহিদা রেখাটা তুলনামূলকভাবে ফ্ল্যাটার হয় সেই চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান বেশি হয়। আমি দেখেছি আমার নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখাটা হচ্ছে খাড়া এবং স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখাটা হচ্ছে তুলনামূলকভাবে ফ্ল্যাটার। অতএব এই দৃষ্টিকোণ হতে আমরা বলতে পারি নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান কি হয়, বেশি হয়েছে। আর আরেকটা দৃষ্টিকোণ হতে আমরা বলবো সেটা হচ্ছে যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাব এবং আয় প্রভাব একই দিকে কাজ করে, ফলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিবর্তন হয়েছে x1 xn। অন্যদিকে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব বিকল্প প্রভাব বিপরীত দিকে কাজ করে, যে বিকল্প প্রভাবের কারণে যতটুকু চাহিদা বেড়েছে আয় প্রভাবের কারণে চাহিদা কমেছে, তবে বিকল্প প্রভাবের চেয়ে কম, ফলে চাহিদা বেড়েছে খুবই সামান্য, যার ফলে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদার যে পরিবর্তন হয় স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিবর্তনের মাত্রা তার চেয়ে বেশি হয়। আমরা জানি যেখানে চাহিদার পরিবর্তনের মাত্রা বেশি সেখানে স্থিতিস্থাপকতার মান বেশি হয়, অর্থাৎ আমরা বলতে পারি নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাকে যদি নিকৃষ্ট স্বাভাবিক দ্রব্য যদি বলে তাহলে আমি পুরো চিত্রটা কি করবো, আঁকবো। আচ্ছা, এখন আমাকে বললো যে স্লাটস্কির চাহিদা রেখাটা কি করো, অঙ্কন করো। স্লাটস্কির চাহিদা রেখা কোনটা? স্লাটস্কির চাহিদা রেখা হচ্ছে স্লাটস্কির বিকল্প প্রভাব হতে আমরা যে চাহিদা রেখা অঙ্কন করি সেটা হচ্ছে স্লাটস্কির চাহিদা রেখা। আবারও বলছি, স্লাটস্কির বিকল্প প্রভাব হতে আমরা যে চাহিদা রেখা অঙ্কন করি সেটা হচ্ছে স্লাটস্কির চাহিদা রেখা। স্লাটস্কির বিকল্প প্রভাব কত? E1 থেকে ES। ইউএনের তো ইউএনের সাথে সম্পর্কিত বিন্দু হচ্ছে F1। এখন ES বিন্দুতে চাহিদা কত?
ও এক্সএস, কারণ স্লাটস্কির বিকল্প প্রভাব হচ্ছে x1 এক্সেস। এই x1 এক্সেসের ভিত্তিতে XS বলেছি, এটার ভিত্তিতে যে চাহিদা রেখা অঙ্কন করবো সেটা স্লাটস্কির চাহিদা রেখা। তাহলে ইএস বিন্দুতে আবার স্লাটস্কির চাহিদার পরিমাণটা কত একটু লক্ষ্য করো। আবার স্লাটস্কির চাহিদার পরিমাণটা হচ্ছে ও এক্স ডট 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 ও এক্স। দেখো আমি একসাথে চিত্র আঁকছি, তোমাদের বোঝানোর বুঝতেও সুবিধা হবে, একসাথে দিলে আমরা পারবো। আবার যদি প্রশ্ন কম করে তাহলে তো আমাদের চিত্র আঁকারও সহজ হবে, ঠিক আছে। যে ও এক্সএস, হ্যাঁ, ইএস বিন্দুতে এবং এক্স দমের দাম কত, বাজেট রেখার নিচে আসো কত, PX2, মানে PX2 দামে স্লাটস্কির চাহিদার পরিমাণ হচ্ছে বিকল্প প্রভাবজনিত চাহিদা পরিমাণ হচ্ছে ও এক্সএস। এটার রিলেটেড বিন্দুটা কোনটা, এটা রিলেটেড বিন্দু হচ্ছে এইটা। এটাকে আমরা কি করলাম, FS নাম দিলাম, ঠিক আছে। এখন এই FS আর F1 বিন্দু কি করো, যোগ করো। হ্যাঁ, এই F1 আর FS বিন্দু যোগ করে আমরা কি করেছি, স্লাটস্কির চাহিদা রেখা আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো যে নিকৃষ্টতমের চাহিদা রেখা হতে স্লাটস্কির চাহিদা রেখা তুলনামূলকভাবে ফ্ল্যাটার, অর্থাৎ নিকৃষ্টতমের চাহিদা রেখা হতে স্লাটস্কির বিকল্প প্রভাবজনিত চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান কি হয়েছে, বেশি। কারণ নিকৃষ্টতমের চাহিদা রেখা হতে স্লাটস্কির বিকল্প প্রভাবজনিত চাহিদা রেখা তুলনামূলকভাবে ফ্ল্যাটার, অতএব যে নিকৃষ্টতমের চাহিদা রেখা হতে স্লাটস্কির বিকল্প প্রভাবজনিত চাহিদা রেখার স্থিতিস্থাপকতা বেশি। উভয় ক্ষেত্রে স্বাভাবিক দ্রব্য বা মার্শালিয়ান চাহিদা রেখা তুলনামূলকভাবে বেশি ফ্ল্যাটার হয়, অর্থাৎ উভয় ক্ষেত্রে স্বাভাবিক দ্রব্য বা মার্শালিয়ান চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান বেশি হয়। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, দেখাও যে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে স্লাটস্কির চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান বেশি এবং উভয় ক্ষেত্রে মার্শালিয়ান চাহিদা রেখার স্থিতিস্থাপকতার মান বেশি হয়, বা মার্শালিয়ান চাহিদা রেখা যা কথা, স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা একই কথা। এই প্রশ্নের আনসারটা হচ্ছে কোনটা, এই প্রশ্নের আনসার হচ্ছে এইটা পুরা চিত্রটা একটা দুইটা নিচে তিনটা চিত্র আসবে, ঠিক আছে, পুরা চিত্রটা। আর বলে দিয়েছে স্থিতিস্থাপকতা বেশি, যুক্তি কি সেটা কি করেছে বলে দিয়েছে। এখন আসো যে নিকৃষ্ট দ্রব্যের চাহিদার পরিবর্তনে মাত্রা চেয়ে স্লাটস্কির বিকল্প প্রভাবে চাহিদার পরিবর্তন বেশি হয়, কারণটা কি, কারণটা বলে দিচ্ছি। কারণ স্লাটস্কিতে শুধুমাত্র বিকল্প প্রভাবটা কাজ করে, বিকল্প প্রভাবের কারণে x1 এক্সএস পরিমাণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমরা এর আগে একটা প্রমাণ করেছিলাম যে দেখা হচ্ছে নিরপেক্ষ রেখা তত্ত্বের মাধ্যমে বিকল্প প্রভাব সবসময় ঋণাত্মক হয়, অর্থাৎ সাবস্টিটিউশন এফেক্ট ইজ অলওয়েজ কি হয়, নেগেটিভ হয়, অর্থাৎ দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে। স্লাটস্কির তত্ত্বে আমরা দেখেছি দাম কমলে বিকল্প প্রভাবের কারণে x1 এক্সএস পরিমাণ চাহিদা বেড়েছে। কিন্তু নিকৃষ্ট দ্রব্যের যখন আমরা আলোচনা করব, বিকল্প প্রভাবের পর আয় প্রভাব আছে, নিকৃষ্ট দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক, অর্থাৎ দাম কমলে প্রকৃত আয় বাড়ে, প্রকৃত আয় বাড়লে চাহিদা কমবে। সো আমরা এদিক দিয়ে ব্যাক করব এবং এই আয় প্রভাবটা বিকল্প প্রভাব হতে ছোট হওয়ার কারণে এটা একটু ডান দিকে আমরা আটকে যাব। ফলে স্লাটস্কির ক্ষেত্রে যতটুকু চাহিদা বাড়ে, এই নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাবের কারণে চাহিদা কমে যাওয়ার কারণে শেষ পর্যন্ত চাহিদা কম বাড়ে, অর্থাৎ নিকৃষ্ট দ্রব্যতে চাহিদা কম বাড়ে, স্লাটস্কির তত্ত্বে চাহিদা বেশি বাড়ে। এই জন্য স্লাটস্কির স্থিতিস্থাপকতা নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা হতে কি হয়, বেশি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমার মাইক্রো ইকোনমিক্সের যে বইটা আছে সেটাতে কিন্তু একেবারে বিস্তারিত কি আছে এটা আলোচনা আছে। বইটা কিভাবে পাওয়া যেতে পারে, আমার ডেসক্রিপশনে কি আছে উল্লেখ আছে, বা একটা আমি কমেন্টসের ভিতরে এটা কি থাকবে উল্লেখ থাকবে, অথবা মনে করো আমার চ্যানেলের তোমরা যদি ওই যে কমিউনিটিতে যদি চাও, চ্যানেলের ভিতরে প্লে লিস্টের ডানে কমিউনিটি আছে, ওখানে ক্লিক করলে বিভিন্ন পোস্ট আছে, ওখানে আছে কিভাবে বইটা কি পাওয়া যাবে। আসলে বইটা এভাবে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে না, অনলাইনে বইটা তোমরা কি করবে, তোমরা অনলাইনে বইটা পাবে, একটা রকমারি.com এর মাধ্যমে বইটা পাবে, আরেকটা হচ্ছে একটা নাম্বার আছে, ওই নাম্বারে কল করলে বাসায় বইটা কি করবে, পৌঁছিয়ে দেবে। পৌঁছিয়ে দেওয়ার পর বাসায় পৌঁছিয়ে দেওয়ার পর তারপর তোমার কাছে কি করবে, পেমেন্ট দেবে। বইটা তো সেকেন্ড ইয়ারের জন্য 50% কি হবে, কাজে লাগবে। আর বেসিকের জন্য আমি মনে করি একেবারে মাস্টার্স পর্যন্ত কাজে লাগবে। আমরা অর্থনীতি পড়েছি, বেসিক নাই, এখানে কিন্তু আমি অনেক বেসিক জিনিস নিয়ে কি করেছি, আলোচনা করেছি। যাক, এখন আসো দেখো যে আমি স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব যোগ বিকল্প প্রভাব আলোচনা করেছি, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব সমান আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব আলোচনা করেছি, স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করেছি, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করেছি, এমনকি স্লাটস্কির বিকল্প প্রভাবজনিত চাহিদা রেখা অঙ্কন করেছি। পরীক্ষাতে কিন্তু একটা খুব বেশি আসে প্রশ্ন, গিফেন দ্রব্য কাকে বলে, গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো।
অথবা গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু দাম প্রভাব কে আয় প্রভাব বিকল্প প্রভাবে পৃথক করো। এখন আসো গিফেন দ্রব্য কাকে বলে। গিফেন দ্রব্য কাকে বলে আমি বললাম যে যে দ্রব্যের দাম এবং চাহিদার ভিতরে একইমুখী সম্পর্ক বিদ্যমান তাকে গিফেন দ্রব্য বলে। ঠিক আছে, তবে অনার্স স্টুডেন্টকে আরও উন্নত ব্যাখ্যা দিতে হবে। এটা হচ্ছে একেবারেই স্কুল বা ইন্টারমিডিয়েট লাইফের কি পর্যায়ের আনসার। হ্যাঁ, দাম ও চাহিদার মধ্যে একইমুখী সম্পর্ক হলে দ্রব্যটাকে গিফেন দ্রব্য বলে। এক্ষেত্রে গিফেন দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক বিকল্প প্রভাবের চেয়ে ঋণাত্মক আয় প্রভাবটা শক্তিশালী হয়, ফলে দাম এবং চাহিদার মধ্যে একইমুখী সম্পর্ক হয়। যেমন গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে, যেহেতু বিকল্প প্রভাব সবসময় ঋণাত্মক হয়। আবার গিফেন দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক, ফলে দাম কমলে প্রকৃত আয় বাড়ে। প্রকৃত আয় বাড়ার আচ্ছা কি বলেছি, যেহেতু সমস্ত দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাব ঋণাত্মক, সেহেতু গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে। আগের কথাটা চাহিদা কমে কিনা কি বলছি, এই জন্য আমি আবার রিপিট করছি। দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বাড়ে। আবার গিফেন দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক হয়, ফলে দাম কমলে প্রকৃত আয় বাড়ে। প্রকৃত আয় বাড়লে ঋণাত্মক আয় প্রভাবের কারণে চাহিদা কমে। এখন গিফেন দ্রব্যের ঋণাত্মক আয় প্রভাবটা বিকল্প প্রভাবের চেয়ে বড় হয়, ফলে দেখা যায় যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণে যতটুকু চাহিদা বাড়ে আয় প্রভাবের কারণে চাহিদা তার চেয়ে বেশি কমে যায়। তাহলে দেখো তো এই প্রাথমিক অবস্থা হতে চাহিদাটা কমে যায়, মানে শেষ পর্যন্ত আমরা দেখি দাম কমলে চাহিদা কমে, দাম আর কমা আর চাহিদার ভিতরে একইমুখী সম্পর্ক হয়, চাহিদা রেখার ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এখন যদি আমি গিফেন দ্রব্যের যদি চাহিদা রেখা যদি আমি গিফেন দ্রব্যের যদি ভারসাম্য যদি দেখাতে চাই, এটা 14 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। গিফেন দ্রব্যের ভারসাম্যটা তাহলে কি হবে, যে বিকল্প প্রভাবের কারণে চাহিদা বৃদ্ধি পেয়েছে x1 এক্সেস, আয় প্রভাবের কারণে চাহিদা হ্রাস পাবে বিকল্প প্রভাবের চেয়ে বেশি, এই এক্সেস x1 ক্রস করে এই বিন্দুতে আমি আসলাম। তাহলে ভারসাম্যটা কোথায় হচ্ছে, E1 বিন্দুর বাম দিকে। তাহলে E1 বিন্দুর বাম দিকে একটা নিরপেক্ষ রেখা আঁকলাম, IC কি দিলাম, G দিলাম, আরে বাবা EG গিফেন দ্রব্যের ভারসাম্য, তো এটা হচ্ছে XG গিফেন দ্রব্যের ভারসাম্য। গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করবো XG। হ্যাঁ, এই চাহিদা রেখাটা কোন দামের সাথে রিলেটেড, এই চাহিদা রেখাটা এই যে PX2 দামের সাথে। এই যে এই বিন্দুটা একটু সুন্দর করে আঁকা দরকার ছিল, কিন্তু বোর্ড তো ছোট এই জন্য পারি নাই। ঠিক আছে, এই যে XG, হ্যাঁ EG বিন্দুতে চাহিদা OXG, এই যে OXG, এবং এটা কোন দামের সাথে রিলেটেড, এটা হচ্ছে কোন দাম, PX2 দাম। তাহলে OXG চাহিদা, এই যে OXG চাহিদা PX2 দামের সাথে রিলেটেড, কম্বিনেশন বিন্দু এইটা। এই বিন্দুটার নাম কি দিলাম, FG। তাহলে প্রাথমিক বিন্দু হচ্ছে কোনটা, F1। F1 প্রাথমিক বিন্দু, আর আরেকটা বিন্দু হচ্ছে FG। দুইটা কি করো, যোগ করো, যোগ করলে আমরা কি পেয়েছি, গিফেন দ্রব্যের চাহিদা রেখা পেয়েছি। DG, এটা হচ্ছে কার চাহিদা রেখা, এটা হচ্ছে গিফেন দ্রব্যের কি, গিফেন দ্রব্যের চাহিদা রেখা। তাহলে লক্ষ্য করো যে গিফেন দ্রব্যের চাহিদা রেখাটা কি হয়েছে, ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এখন যদি আমাকে বলে দেখা হচ্ছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব, তাহলে আমি বলবো যে গিফেন দ্রব্যের যে ভারসাম্য E1 থেকে EG, এটা হচ্ছে কি দাম প্রভাব, মানে x1 xg, মানে দাম প্রভাবের কারণে চাহিদা কমে গিয়েছে। গিফেন দ্য বিকল্প প্রভাব হচ্ছে E1 থেকে ES, মানে বিকল্প প্রভাবের কারণে x1 xs পরিমাণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। আয় প্রভাব হচ্ছে ES থেকে EG, আয় প্রভাবের কারণে চাহিদা xs xg হ্রাস পেয়েছে। তাহলে x1 xg বিকল্প প্রভাবের কারণে বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে xs xg, কাটাকাটি গিয়ে x1 xg পরিমাণ চাহিদা হ্রাস পেয়েছে, যেটা দাম প্রভাবের সমান হয়েছে। এবং গিফেন দ্রব্যের চাহিদা রেখা কি হয়েছে, ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু একটা সিঙ্গেল চিত্র আঁকবো যে গিফেন দ্রব্যের চাহিদা রেখা আমি অঙ্কন করবো, কারণ পরীক্ষাতে এটা কিন্তু বেশি আসে। হ্যাঁ, তো এখানে একটা কথা বলি, যদি চারটাই যদি আসবে না এইভাবে একসাথে সবাই, তো পুরো চিত্রটা কি হবে লাগবে, যতটুকু আসবে ততটুকু পর্যন্ত তোমাকে কি করতে হবে, চিত্র কি করতে হবে, দিতে হবে। ঠিক আছে, এখন আসো আমি জাস্ট একটা চিত্র আঁকবো, যে চিত্রে আমি কি করব, গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করবো, যেটা হচ্ছে ডান দিকে কি হচ্ছে, ঊর্ধ্বগামী হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এই দেখো, জি ভূমিকে কি ধরেছি, x দ্রব্য ধরেছি, লম্বকে কি ধরেছি,
ওয়াই দ্রব্য ধরেছি, ভূমি অক্ষে কি ধরেছি, এক্স দ্রব্য, হ্যাঁ, আর লম্বকে কি ধরেছি, এক্স দ্রব্যের দাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগের চিত্রে এক্স দ্রব্যকে একবার স্বাভাবিক দ্রব্য ধরে কি করেছি, ভারসাম্য দেখিয়েছি, একবার নিকৃষ্ট দ্রব্য ধরে দেখিয়েছি, একবার গিফেন দ্রব্য ধরে দেখিয়েছি। এখন শুধু আমি গিফেন দ্রব্যটা কি করবো, আঁকবো। দেখো এটা হচ্ছে আমার প্রাথমিক কি বাজেট রেখা, ঠিক আছে। এটা হচ্ছে I1 বাই PY1, I1 বাই PX1। এক্স দ্রব্যের দাম কমে যাওয়ার পর নতুন বাজেট রেখা হয়েছে এটা I1 বাই PX2। এখন হচ্ছে প্রকৃত আয় স্থির রাখার জন্য স্লাটস্কির বাজেট রেখাটা অঙ্কন করবো, ঠিক আছে। প্রকৃত আয় একটু ইচ্ছে করে ভারসাম্যটা দূরে দিয়েছে, কারণ গিফেন ভারসাম্যটা বাম দিকে হয়, তো এই যে এটাকে এটা এদিকে নিয়ে আসি, তাহলে গিফেন পরবর্তী ভারসাম্য দেখাতে আমার কষ্ট হবে, এই জন্য এটা একটু ডান দিকে সরিয়ে নিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে কি I2 বাই PY1, I2 বাই PX2। লক্ষ্য রাখবে যে এই বাজেটটাকে এখানে এসেছে। আমি যদি মনে করি কোনো চিত্রে PY1 এর জায়গায় যেখানে PY2 লিখে ফেলে, এটা কিন্তু ভুল হবে। I1টা কমে I2 হয়েছে, ওয়াই দ্রব্যের দামটা স্থির, এই এখানে এক্স দ্রব্যের দামটা এইটা এখানে আসবে, ঠিক আছে। এখন আসি নিরপেক্ষ রেখা অঙ্কন করছি। এটা হচ্ছে IC1 নিরপেক্ষ রেখা, ভারসাম্য হচ্ছে কোথায়, E1 বিন্দুতে। এক্স দ্রব্যের কি হচ্ছে, চাহিদা হচ্ছে OX1, আর এটা হচ্ছে বিকল্প প্রভাব IC2। এটা হচ্ছে স্লাটস্কির বিকল্প প্রভাবজনিত চাহিদা, কত, এক্সএস। তাহলে এখন আসি গিফেন দ্রব্য আলোচনা করছি। মনে করি এক্স দ্রব্যটা হচ্ছে গিফেন দ্রব্য। আমরা জানি সাবস্টিটিউশন এফেক্ট ইজ অলওয়েজ নেগেটিভ, সমস্ত দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাব কি হয়, ঋণাত্মক হয়। যেহেতু এখানে এক্স দ্রব্যর দাম কি হয়েছে, কমেছে, অতএব এক্স দ্রব্যের দাম কমলে বিকল্প প্রভাবের কারণে এক্স দ্রব্য স্বাভাবিক দ্রব্য হোক, নিকৃষ্ট দ্রব্য হোক, গিফেন দ্রব্য হোক, যে দ্রব্যই হোক না কেন তার চাহিদা বাড়বে। চাহিদা স্লাটস্কির বিকল্প প্রভাব অনুযায়ী X1 এক্সএস পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন যেহেতু আমার এই দ্রব্যটা হচ্ছে কি গিফেন দ্রব্য, আমরা জানি গিফেন দ্রব্যের আয় প্রভাবটা ঋণাত্মক। তা আয় প্রভাব ঋণাত্মক হলে দেখো দাম কমলে প্রকৃত আয়, রিয়েল ইনকামটা বাড়ে, রিয়েল ইনকাম বাড়লে এক্স দ্রব্যের চাহিদাটা কি হবে, এক্স দ্রব্যের চাহিদাটা কি হবে, কমবে। আয় বাড়লে চাহিদা কমে, বিপরীতমুখী সম্পর্ক, আয় প্রভাবটা ঋণাত্মক। এবং এক্ষেত্রে যে বিকল্প প্রভাবের কারণে চাহিদা যতটুকু বেড়েছে, আয় প্রভাবের কারণে চাহিদা তার চেয়ে বেশি পরিমাণে কমবে। কারণ গিফেন দ্রব্যের সংজ্ঞাটা কি, গিফেন দ্রব্যের সংজ্ঞা হচ্ছে যে দ্রব্যের যে আয় প্রভাব ঋণাত্মক এবং ঋণাত্মক আয় প্রভাবটা বিকল্প প্রভাবের চেয়ে বড়, তাকে গিফেন দ্রব্য বলে। আর যে দ্রব্যের আয় প্রভাব ঋণাত্মক এবং ঋণাত্মক আয় প্রভাবটা বিকল্প প্রভাবের চেয়ে কি ছোট, তাকে ইনফিরিয়র গুডস মানে নিকৃষ্ট দ্রব্য বলে। আরেকটা কথা বলি, গিফেন দ্রব্যের অপর নাম হচ্ছে অতি নিকৃষ্ট দ্রব্য, সুপার ইনফিরিয়র গুডস। যাক, তাহলে যেহেতু বিকল্প প্রভাবের কারণে চাহিদা বেড়েছে, ঋণাত্মক আয় প্রভাবের কারণে চাহিদা আরো বেশি কমবে, কবে আমি এখানে চলে আসলাম। তা আমি ভারসাম্যটাকে E1 বিন্দুর বাম দিকে হবে, আমি এখানে কি করলাম দেখালাম, XG এখানে নিরপেক্ষ রেখা স্পর্শ করেছে গিফেন দ্রব্যের, এটা হচ্ছে EG। তাহলে দেখো গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাবটা হচ্ছে এই প্রাথমিক ভারসাম্য আর চূড়ান্ত বাজেট রেখার যে ভারসাম্য, E1 থেকে EG-তে হচ্ছে দাম প্রভাব। অর্থাৎ আমার দাম প্রভাবের কারণে গিফেন দ্রব্যের চাহিদারা X1 XG পরিমাণ হ্রাস পেয়েছে। কারণ তোমরা লক্ষ্য করো আমি এদিকে গিয়েছি, মানে আমার দাম প্রভাবের কারণে চাহিদা কি হয়ে গেছে, কমে গেছে। দাম প্রভাবের কারণে চাহিদা কমে যাওয়া মানে কি, আমার এক্স দ্রব্যের দাম কমে গিয়েছে, আমার এক্স দ্রব্যের চাহিদাও কি হয়ে গেছে, কমে গিয়েছে। দাম আর চাহিদার মধ্যে একইমুখী সম্পর্ক হয়েছে। দাম আর চাহিদার মধ্যে যদি একইমুখী সম্পর্ক হয়, চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়, আর দাম আর চাহিদার ভিতরে যদি বিপরীতমুখী সম্পর্ক হয়, তাহলে চাহিদা বিধি প্রতিষ্ঠিত হয় এবং চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে স্বাভাবিক দ্রব্য আর নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা কিন্তু ডান দিকে নিম্নগামী। আমরা কিন্তু অনেকে ভুল করে বলি যে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা কি হয়, আমরা বলে ফেলি ডান দিকে ঊর্ধ্বগামী। জি না, স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা যেভাবে
একইভাবে ডান দিকে নিম্নগামী, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখাও ডান দিকে নিম্নগামী, কারণ উভয় দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়ে, দাম এবং চাহিদার ভিতরে বিপরীত সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু গিফেন দ্রব্যের ক্ষেত্রে যে বিকল্প প্রহারকারীর চাহিদা যতটুকু বাড়ে, ঋণাত্মক আয় প্রভাবের কারণে চাহিদা তার চেয়ে বেশি পরিমাণে কমে যাওয়ার কারণে শেষ পর্যন্ত দাম কমলে গিফেন দ্রব্যের চাহিদা কমে, একইমুখী সম্পর্ক হয়, চাহিদা রেখা ডান দিকে কি হয়, ঊর্ধ্বগামী হয়। এখন আসি গিফেন দ্রব্যের দাম প্রভাব সমান আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব, E1 থেকে EG। দাম প্রভাব হচ্ছে x1 xg মানে -x1 xg, বিকল্প প্রভাব হচ্ছে E1 থেকে ES মানে x1 xs, অর্থাৎ বিকল্প প্রভাবকারীর চাহিদা বেড়েছে। আয় প্রভাব হচ্ছে ES থেকে EG মানে কি হচ্ছে, আয় প্রভাবকারীর চাহিদা কমেছে এক্সএস এক্সজি। বিকল্প প্রভাবকারীর চাহিদা, বিকল্প প্রভাবের কারণে চাহিদা যতটুকু বেড়েছে, আয় প্রভাবকারীর চাহিদা তার চেয়ে বেশি কমেছে, ফলে শেষ পর্যন্ত গিফেন দ্রব্যের চাহিদা কি হয়ে গেছে, কমে গিয়েছে। দাম কমলে চাহিদা কমে, একমুখী সম্পর্ক, চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। চাহিদা রেখা যদি অঙ্কন করতে বলে নিচের চিত্রে আঁকবো। প্রথমে প্রাথমিক চাহিদা আমি আঁকবো, সেটা হচ্ছে কত, x1 চাহিদা। এই x1 চাহিদাটা আমার কোন দামের সাথে রিলেটেড, এই x1 চাহিদাটা হচ্ছে আমার px1 দামের সাথে রিলেটেড। আমার px1 দামের সাথে রিলেটেড, এই যে আমি কি লিখলাম, px1 দাম রাখলাম। এখন আসো আমার চূড়ান্ত ভারসাম্য কোথায়, ইজি বিন্দুতে। ইজি বিন্দুতে আমার x এর চাহিদা হচ্ছে oxg, আমি oxg ডট 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 নিয়ে আসলাম, oxg আমরা কি করলাম, নিয়ে আসলাম। এই oxg কোন দামের সাথে রিলেটেড, px2 দামের সাথে রিলেটেড। তাহলে px1 থেকে px2 দামটা কি হয়েছে, হ্রাস পেয়েছে, অর্থাৎ px2 টা কোথায় অবস্থান করবে, এখানে অবস্থান করবে। এখন আসো px1 দাম আর x1 চাহিদার ভিতরে কম্বিনেশন বিন্দু হচ্ছে এইটা, এইটাকে আমি নাম দিলাম কি দ্বারা, যে এই E1 তো, এখানে আমি নাম দিলাম F1 দ্বারা। আর px2, এই যে এই চাহিদাটা oxg কোন দামের সাথে রিলেটেড, px2। px2 আর oxg এর ভিতরে কম্বিনেশন বিন্দু হচ্ছে এইটা, এইটাকে আমি নাম দিলাম কি দ্বারা, eg, তো আমি fg নাম দিলাম, কি নাম দিলাম, fg। এখন এই দুটো বিন্দু দেখো তো, যোগ করো, এই দুটো বিন্দু যোগ করে আমরা গিফেন দ্রব্যের চাহিদা রেখা কি পেয়েছি, আমরা ডান দিকে কি পেয়েছি, ঊর্ধ্বগামী পেয়েছি। তোমরা খাতাতে কিন্তু একটু বড় আছে তো, চিত্র বড় করে কি করতে পারবে, আঁকতে পারবে, আরো কি হবে, সুন্দর হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে 15 নম্বর ক্লাসে কি আলোচনা করেছি, স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, গিফেন দ্রব্য আমরা শনাক্ত করেছি। দেখো এই 15 নম্বর ক্লাসটা হচ্ছে আমাদের যে 14 নম্বর ক্লাসে যা আলোচনা করেছি তার হচ্ছে মানে ধান কাটা, মানে ফলাফলটা ঘরে কি করেছে নিয়ে এসেছে। 14 নম্বর ক্লাসে আমি দেখিয়েছি যে মানে আয় প্রভাব বিকল্প প্রভাব কোন দিকে কাজ করে, এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে। আর 15 নম্বর ক্লাসে আমি একেবারে চিত্রের মাধ্যমে আমি কি করেছি, শনাক্ত করেছি। আরও দেখিয়েছি 15 নম্বর ক্লাসে দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যোগ বিকল্প প্রভাব, এটা গিফেন দ্রব্যের ক্ষেত্রে, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এবং স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে। আরও যেটা অঙ্ক করেছি যে স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, গিফেন দ্রব্য এবং স্লাটস্কির বিকল্প প্রভাবজনিত চাহিদা রেখা অঙ্কন করেছি। তারপরে কি করেছি যে স্লাটস্কির বিকল্প প্রভাবজনিত চাহিদা রেখা, নিকৃষ্ট দ্রব্যের চাহিদা রেখা এবং স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা স্থিতিস্থাপকতা কি করেছি, তুলনা করেছি, ব্যাখ্যা করেছি গিফেন দ্রব্যের চাহিদা রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এখান থেকে অসংখ্য প্রশ্ন কি হয়, সৃষ্টি হয়। এই প্রত্যেকটা প্রশ্নের কিভাবে কোন পদ্ধতিতে আমরা আনসার করতে পারি সে সম্পর্কে একটা দিক নির্দেশনা দেওয়া আছে আমার মাইক্রোইকোনমিক্সের বইতে। যদি ভালো লাগো কি করতে পারো, নিতে পারো। খুব কম সময়ের ভিতরে 16 নম্বর ক্লাস কি করব নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। হ্যাঁ, যদি ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটু কি করবে, তোমরা শেয়ার করবে। সবাই ভালো থেকো।